বৃহস্পতিবার আর শনিবার রাত মানেই আতঙ্কের রাত। আজকে আমাদের এপিসোড নাম্বার 2। বন্ধুরা, আজকে আমাদের কাছে জিমেল করেছেন যিনি, উনি কিন্তু কোনো রকম নাম মেনশন করেননি, মানে উনি নামটা পুরোটাই গোপন রাখতে চায়। উনি আমাকে পার্সোনালি মেল করে জানিয়েছেন, দাদা তোমার আগের ভিডিওটা কিন্তু খুবই ভালো হয়েছে, সে 5 বন্ধুর একটা সত্য ঘটনা আমি তোমাকে মেল করলাম, কালই যদি সময় পাও তো এটা তুমি সবাইকে শোনাতে পারো। আমরা উত্তর কলকাতায় কয়েকজন বন্ধু মিলে একটা ক্লাব খুলেছিলাম। উদ্দেশ্য ছিল প্রতি শনিবার সন্ধ্যাবেলায় চুটিয়ে আড্ডা দেব, তাস দাবা আর ক্যারাম খেলবো, সেই সঙ্গে ফিস্টিরও আয়োজন থাকবে। প্রথমে ঠিক হয়েছিল ক্লাবের নাম হবে স্যাটারডে ইভিনিং ক্লাব, কিন্তু তারাপদর মধ্যে বাঙালি বাঙালি ভাবটা বড্ড বেশি। সেই কবে ইংরেজ দেশ ছেড়ে পালিয়েছে, এখনও ইংরেজি আঁকড়ে ধরে থাকার মানেই হয় না। তাই ক্লাবের নাম হোক শনি সন্ধ্যা ক্লাব। শেষ পর্যন্ত তাই হলো। এও ঠিক করা হলো যে আমরা 6 জন বাদে আর কাউকেই শনি সন্ধ্যা ক্লাবের মেম্বার করব না। তারাপদ, দীপক, গোপাল, সেলিম, ব্রতিন এবং আমি, এই 6 জন মেম্বার। কিন্তু শুধু ক্লাব করলেই হবে না, একটা ঘর চাই। দীপক সে সমস্যার সমাধান করে দিল। গঙ্গার ধারে তার দাদামশাইয়ের একটা পুরানো বাগান বাড়ি খালি পড়ে আছে, সেই বাড়ির হলাহল ঘরটাই আমাদের ক্লাবের ডেরা হবে। গঙ্গার ধারে চারিদিকে পাঁচিলে ঘেরা, প্রায় 2 একর জায়গায়, মাঝখানে একতলা বাড়ি। কোয়ার্টারে রঘুনাথ একা একটা ঘরে থাকে। পুরনো আমলের ফল বাগান এখন জঙ্গল হয়ে গেছে, কিছু উঁচু গাছও পরিবেশকে জংলু করে ফেলেছে। এক রবিবারের সামনের নলটা পরিষ্কার করা হলো। পরের শনিবার ফিস্টি হলো ধুমধাম করে। রঘুনাথ খুব খুশি। বাড়িটা এতদিন হানাবাড়ি হয়েছিল, রাত বিরেতে ভূতের অত্যাচার নাকি সে অতিষ্ঠ হয়ে উঠেছিল। এবারে ভূতেরা ভয় পেয়ে জব্দ হয়ে যাবে। মানুষ যেমন ভূতকে ভয় পায়, ভূতও নাকি মানুষকে দেখে ভয় পায়। রঘুনাথের কথা শুনে আমরা হাসাহাসি করছিলাম। এমন নিরিবিলি জায়গায় একা থাকলে মাথায় খুব কল্পনা শক্তি গজায়, বিশেষ করে রাত বিরেতে ছুঁচো ইঁদুর আর আরশোলা চলাফেরা এবং গাছপালা ঝোপে ঝাড়ে বাতাসের শব্দ ভুতুরে মনে হতেই পারে। তবে রঘুনাথকে দেখে সাহসী বলতে হবে। তার তাগড়াই গড়ন, গায়ে জোরও আছে মনে হয়। প্রতি শনিবার সন্ধ্যার আড্ডায় সে কিছুক্ষণ অন্তর অন্তর চায়ের যোগান দেয় এবং বাইরে থেকে পান, সিগারেট, আবার কখনো কখনো তেলে ভাজা মুড়ি, জিলিপি, কচুরি, সিঙ্গারা, যখন যা ফরমাস করা হয় সে এনে দেয়। দীপক আর সেলিম দাবা খেলতে বসে, বাকি চারজন ক্যারাম খেলছিল আর তাস পিটছিল। হই হট্টগোল করে তারপর রাত 10টা বাজে, যে যার বাড়ি ফিরে যায়। আমরা ক্লাবের মেম্বাররা একটা শর্ত করে নিয়েছিলাম, ঝড় বৃষ্টি হোক, রাস্তায় জল জমুক কিংবা এলাকায় হাঙ্গামা হোক কিংবা কারফিউ জারি হোক না কেন, প্রত্যেক শনিবার সন্ধ্যে 6টা নাগাদ ক্লাবে পৌঁছাতেই হবে, নাহলে 100 টাকা ফাইন। ফাইন দেওয়ার ভয়ে প্রত্যেক শনিবার সন্ধ্যে 6টার আগে সবাই এসে জুটত। ক্লাব শুরু হয়েছিল এপ্রিলে, তারপর দেখতে দেখতে জুন মাস এসে গেল। বর্ষা শুরু হলো। এক পশলা বৃষ্টিতেই রাস্তায় 1 হাঁটু জল জমে যায়। একদিন বিকেলে প্রচণ্ড ঝড় বৃষ্টি বিপদ বাঁধল। রাস্তায় জল ঠেলে আমার যেতে কোনো আপত্তি নেই, কিন্তু ঝোড়ো হাওয়ায় ছাতা সামলালো কিন্তু খুবই কঠিন। একটা রিক্সাও পাওয়া গেল না, কিন্তু 100 টাকা জরিমানার ভয়ে মরিয়া হয়ে বেরিয়ে পড়লাম। বুদ্ধি করে ব্যাগে একটা শার্ট প্যান্ট, একটা তোয়ালে নিয়েছিলাম। তারপর বাগান বাড়িতে যখন পৌঁছালাম তখন ভিজে একসা হয়ে গেছি। বাড়ি থেকে বেরিয়েছিলাম বিকেল 4টে, পৌঁছাতে প্রায় 2 ঘন্টা লেগে গিয়েছিল। রঘুনাথ একটা লণ্ঠন জেলে দাঁড়িয়েছিল, বলল, বিকাল থেকে লোডশেডিং হয় দাদাবাবু, মনে হয় কেবিলটা ফল্ট হয়েছে, বেশি বৃষ্টি হলেই এইরকম হয়, বরাবর দেখে আসছি বাবু। বললুম, আর কেউ আসেননি? রঘুনাথ বলল, না, তবে এসে যাবেন একে একে, আপনি বসুন, খুব ভিজে গেছেন দেখছি তো, একটা কাজ করুন, আমি আপনাকে একটা শুকানো কাপড় এনে দিচ্ছি। বললাম, দরকার হবে না রঘুনাথ, শুকানো কাপড় আমি সঙ্গে নিয়েই বেরিয়েছিলাম, তুমি বরং 1 কাপ চা খাওয়াতে পারবে নাকি? রঘুনাথ হল ঘরে একটা টেবিলে লণ্ঠনটা রেখে চলে গেল। লণ্ঠনটা এ বাড়ির মতোই পুরানো, কাঁচে কালি পড়েছে, আলোটা তেমন খেলছে না, মাঝে মাঝে দপদপ করছে, নিভে গেলেই কেলেঙ্কারি।
বাইরে ঝোড়ো হাওয়া আর বৃষ্টি সমানে চলছে। তোয়ালেতে গা মুছে শুকানো শার্ট প্যান্ট পরে ভিজে কাপড়গুলো নিংড়ে এক জানলার রডে কোনো রকমভাবে ঝুলিয়ে রাখলাম। তারপর চেয়ারে বসে দুটো পা টেবিলের ওপরে তুলে দিলাম। জুতো ভিজে ঠান্ডা হয়ে গেছে। তারাপদ সে কথায় জবাব না দিয়ে বলল, এক কাপ চা চাই। রঘুনাথ কোথায়? রঘুনাথ আমার জন্য চা করতে গেছে। ওকে বল গিয়ে। তারাপদ কিচেনের দিকে চলে গেল। তারাপদর পরেই হারিকেনটা দপদপ করতে করতে নিভে গেল। আমি সিগারেট খাই না, তাই দেশলাই রাখি না। ডাকলুম, রঘুনাথ, রঘুনাথ, একটা দেশলাই নিয়ে আসবে, আলোটা নিভে গেছে। রঘুনাথের কোনো সাড়া নেই। তারাপদও ফিরে আসছে না। ঘরের ভেতরে গাঢ় অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুতের ঝিলিক দিচ্ছে। সেই আলোতে মুহূর্তের জন্য কাউকে দেখলাম। দরজা দিয়ে কেউ ঢুকলো। বললুম, কে? উত্তর আসলো, আমি গোপাল। হারিকেনটা নেমে গেছে, দেশলাই জাল। গোপাল বলল, দেশলাই ভিজে গেছে, জ্বলবে না। রঘুনাথ কই? কিচেনে চা করতে গেছে। আর কেউ আসেনি। তারাপদ এসেছে, কিচেনে গেল চায়ের কথা বলতে। আমারও চা খেতে ইচ্ছা করছে, রঘুনাথকে বলে আসি। অন্ধকারে গোপালের ভিজে জুতোয় মচমচে শব্দ শোনা গেল। সেই সময় বিদ্যুতের আলোয় দেখলাম আরেক মেম্বার ঢুকছে। বললুম, কে? সেলিমের সাড়া পেলাম। পুটু নাকি? আর কেউ আসেনি? তারাপদ এসেছে, কিচেনে গেল চায়ের কথা বলতে। আমারও চায়ের দরকার, বলে আসি। অন্ধকারে ভিজে চটির জুতো শব্দ শুনে বুঝলাম সেলিমও মনে হয় কিচেনে চলে গেল। কিন্তু রঘুনাথ এখনও কেন আসছে না? কেডির জলে আর 2 কাপ জল ঢালতে হবে তাকে, কাজেই সময় লাগবে গরম হতে। একসঙ্গে 6 কাপ জল ঢাললেই তো হয়। বারবার একজন একজন করে চায়ের জল গরম হতে আর তো সময় তো লাগবেই। এ কথাটা কিচেনে গিয়ে বলার জন্য উঠবো ভাবছি, দরজায় আর এক মেম্বারকে দেখা গেল। গলা শুনে বুঝলাম ব্রতিন। সে ডাকলো, রঘুনাথ, রঘুনাথ। বললাম, ব্রতিন, কিরে এলি কি করে, ভিজিসনি? ব্রতিন বলল, পুটু নাকি? অন্ধকারে বসে আছিস দেখছি, লোডশেডিং, হারিকেন নেমে গেছে, দেশলাই দে। আর দেশলাই, দেশলাই ভিজে ঢোল। হ্যাঁ রে পুটু, আর কেউ আসেনি? তারাপদ, গোপাল আর সেলিম এসেছে। কিচেনে রঘুনাথকে চায়ের কথা বলতে গেছে। ব্রতিন অন্ধকারে হাহা করে হেসে বলল, তাহলে আমিও যাই, আমারও চা খেতে ইচ্ছে করছে। জুতোর শব্দ শুনে বুঝলাম সেও চলে গেল। না, এরকম করলে আর চা খাওয়া হবে না। উঠে দাঁড়ালাম কিচেনে যাওয়ার জন্য। সেই সময় কাছাকাছি দীপকের শব্দ পেলাম। কোথায় যাচ্ছিস পুটু? আমি চমকে উঠে বললাম, দীপক, তুই কখন এলি? তোকে তো ঢুকতে দেখলাম না। দীপক আমার উল্টো দিকে চেয়ারে বসে খিখি করে হেসে বলল, দেখবি কি করে, অন্ধকার যে। তারপরই ব্রতিনের সাড়া পেলাম। আমাকেও দেখতে পাননি তাহলে পুটু? ওরা দুজনে হাসতে লাগলো। বললাম, হাসি পরে হবে, হ্যারিকেনটা জ্বালা দরকার তো। দীপক বলল, অন্ধকার ভালো লাগছে না তোর, তাই না ব্রতিন? ব্রতিন সাড়া দিয়ে বলল, হ্যাঁ, আর অন্ধকারে আড্ডাটা জমবে ভালো, কিন্তু চাটা না হলে ঠিক আড্ডা জমবে না। দেখি রঘুনাথ চায়ের ব্যবস্থা করেছে নাকি। দীপক বলল, চল আমিও যাই। পুটু যাবি নাকি? রাগ করে বললাম, না। তার আর পাত্তা নেই। এদিকে তারাপদ, সেলিম আর গোপাল গেল তো গেলই, চায়ের নিকুচি করেছে। ব্রতিন বলল, আয় দীপক, পুটু মনে হচ্ছে রাগ করেছে, চা খাবে না। অন্ধকারে খসখস চটাস চটাস মশমশ শব্দ হলো। বুঝলাম ভেজা জুতোর শব্দ। সবাই ভিজে গেছে, ভিজতে বাধ্য যে। রাস্তায় এতক্ষণে 1 কোমর জল না হয়েই গেছে। কিন্তু তারাপদ বলল সে একটুও নাকি ভেজেনি, নিশ্চয়ই কোনো বাস বা গাড়ি পেয়েছিল। কিন্তু আমি বসে আছি তো আছি, রঘুনাথের পাত্তা নেই, ওদেরও পাত্তা নেই। ব্যাপারটা একটু দেখা দরকার। হলহল ঘরের কোনো একটা দিয়ে দরজা দিয়ে কিচেন কাম ড্রয়িং রুমে যাওয়া যাক। অন্ধকারে ঠাউর করে সেই দরজার কাছে গেলাম। গিয়ে দেখি
কেরোসিনের কুকার জ্বলছে, কেটলিও চাপানো আছে। সেই আলো আবছায় দেখা গেল ডাইনিং টেবিলে 5টা চেয়ার, আমার 5 বন্ধু বসে আছে, একটা চেয়ার খালি, কিন্তু রঘুনাথকে দেখতে পেলাম না। আমাকে দেখে তারাপদ ডাকলো, চলে আয় পুটু, বসে পড়, চা খাওয়াটা এখনই জমবে। বললাম, রঘুনাথ কোথায়? তারাপদ হেসে বলল, রঘুনাথ পালিয়ে গেছে। সে কি, পালালো কেন? আমাকে দেখে অবাক হয়ে খালি চেয়ারটাতে বসে বললাম, তোকে দেখে পালানোর কি আছে? তারাপদ জবাব দিতে যাচ্ছিল, দীপক বলল, চেপে যা, চেপে যা, দেখ চায়ের জল ফুটলো নাকি। তারাপদ উঠে গিয়ে চা চেক করতে থাকলো। বললাম, হ্যাঁ রে দীপু, চেপে যা, বলবি কেন? দীপক মিটমিট হেসে বলল, সেসব কথা নয়, পরে হবে, এখন চা খাওয়া যাক, বৃষ্টিটা বেশ জমেছে। ব্রতিন বলল, শুধু চা? তেলে ভাজা টাজা হবে না? তেলে ভাজা টাজা হলে ভালো হতো। গোপাল বলল, পরের বার হবে, আপাতত চা খেয়েই চাঙ্গা হওয়া যাক। আমি বললাম, একটা আলো চাই যে, এ ঘরের মোমবাতি নেই, বরং হ্যারিকেনটা নিয়ে আসা যাক। সেলিম বলে উঠল, না না, এই শনি সন্ধ্যাটা বিনা আলোতেই আড্ডা দেওয়া যাক। ততক্ষণে তারাপদ চা তৈরি হয়ে গেছে, কাপগুলোতে সে প্রত্যেক ভরিয়ে দিল। চায়ে চুমুক দিয়ে তেতো লাগলো। বললাম, বিশ্রী করা হয়ে গেছে। তারাপদ, তুই চা করতে জানিস নে? তারাপদ চেয়ারে বসে বলল, কড়া চা না হলে এখন চলে? দীপক বলল, কুকারটা নিভিয়ে দে, খামোকা তেল খরচ করছে কেন? তারাপদ বলল, একটু জ্বলুক না, পুটু অন্ধকার পছন্দ করে না। কথাটা বলে সে আমার দিকে ঘুরল। হঠাৎ দেখলাম তারাপদ নয়, প্যান্ট শার্ট পরা একটা কঙ্কাল। চমকে উঠে অন্যদের দিকে তাকালাম, আতঙ্কে শরীর হিম হয়ে গেল, বুক ধরাস ধরাস করতে লাগলো। 5টি পোশাক পরা কঙ্কাল ডাইনিং টেবিলে ঘিরে চায়ে চুমুক দিচ্ছে। অমনি বিকট চেঁচিয়ে উঠলাম, রঘুনাথ, রঘুনাথ! কঙ্কালগুলো হি হি করে হাসতে লাগলো। চেয়ার থেকে উঠে মরিয়া হয়ে হলাহল ঘরে, তারপর সেখান থেকে বাইরে বেরিয়ে চেঁচাতে থাকলাম, রঘুনাথ, রঘুনাথ করে। বৃষ্টির সামনে ঝিরঝির করে ঝরেই যাচ্ছে। নলের ওধারে একটা গ্যারেজ ঘর আছে দেখেছি, সেখানে দীপকের দাদামশাইয়ের গাড়ি থাকতো এক সময়। সেখান থেকে রঘুনাথের সাড়া এলো, পালিয়ে আসুন, পালিয়ে আসুন দাদাবাবু। দৌড়ে ঘাস ঝোপঝাড়ের ভেতর দিয়ে গ্যারেজ ঘরে পৌঁছালাম। আবঝা রঘুনাথকে দেখছি, সে দাঁড়িয়ে আছে। বলল, খুব বাঁচান, বেঁচে গেছেন দাদাবাবু। হাঁপাতে হাঁপাতে বললাম, 5-5টা ভূত। চুপ চুপ, রঘুনাথ বলল, এই বিপদের সময় এ কথাটা বলতে নেই। একটু সুস্থি হয়ে বললাম, কিন্তু এখানে আর কতক্ষণ থাকবো? বৃষ্টি ছাড়বে বলে মনে হচ্ছে না। চলো বরং আশেপাশে বাড়ির লোকজনদের কাছে গিয়ে ব্যাপারটা বলি, ওদের তাড়ানো দরকার। রঘুনাথ বলল, ঠিক বলেছেন, কথাটা এতক্ষণ কেন আমার মাথায় আসেনি। তবে আপনাকে আর কষ্ট করে বেরোতে হবে না, আপনি এখানে চুপচাপ বসে থাকুন, পাড়া সবাই আমাকে চেনে, আমি এক্ষুনি লোক ডেকে নিয়ে আসছি। মুখে বললুম বটে, তাই যাও, কিন্তু একা থাকতে ভয় পাচ্ছিল আমার। রঘুনাথ চলে যাওয়ার পর ভয়টা আরও বেড়ে গেল। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল যে এই বুঝি কঙ্কালগুলো চুপি চুপি এসে আমার ঘাড় মটকে দেবে। অবশেষে গুড়ি মেরে বসলাম, যাতে ওরা আমাকে এখানে দেখতে না পায়। তারপর বসে আছি তো আছি, রঘুনাথের আর পাত্তা নেই। অন্ধকার আরও ঘন হয়েছে, বৃষ্টিটা অবশ্য কমে গেছে। একসময় বাড়ির দিক থেকে কাদের চাপা গলায় কথাবার্তা শোনা গেল। উঁকি মেরে দেখি হলঘরের ভেতরে হারিকেন জ্বলছে। খোলা দরজা জানলা দিয়ে ছায়ামূর্তির মতো যাদের দেখা যাচ্ছে, তারা সেই পঞ্চভূত ছাড়া আর কারা হবে। একটু পরে তারাপদর ডাকাডাকি শুনতে পেলাম, রঘুনাথ, রঘুনাথ!
সর্বনাশ, পঞ্চভূত আবার আমার বন্ধুদের রূপ ধরে নতুন করে মতলব মাজছে। রঘুনাথটা একেবারে অপদার্থ। পঞ্চভূতের খবর পেলে জল কাদা ভেঙে লোকেরা মার মার করতে করতে তেরে আসবেই। সে বোধহয় ঠিকভাবে কথাটা বলতে পারেনি, কিংবা লোকেরা হয়তো তার কথা বিশ্বাস করতে পারছে না। আবার চাপা গলায় কাদের কথাবার্তা, আর তারপর ক্যারামের গুটি চলার খটখট শব্দও শুনতে পেলাম। রঘুনাথ এখনই এসে যাবে লোকজন নিয়ে, মেরে ভূত ভাগিয়ে দেবে। আরও কিছুক্ষণ কেটে গেল। গ্যারেজের ঘর থেকে দেখতে পাচ্ছি পঞ্চভূত ক্যারাম আর তাস খেলছে। রাগে গা জ্বলে যাচ্ছে। একবার দীপকের কথা শুনতে পেলুম, সে বলল নাকি এই ভিজে জামাটা নিশ্চয়ই পুটুরি হবে। তারপর একটা হল্লা শোনা গেল। বাগান বাড়ির গেট দিয়ে টর্চ জেলে লাঠি সোটা নিয়ে আসছে একদল লোক, আর তাদের আগে মার মার বলে হাঁক ছাড়ছে রঘুনাথ, আর দৌড়ে হল ঘরের দিকে আগিয়ে আসছে। ভেতরে ঢুকেই সবাই চেঁচাতে লাগলো, কই ভূত, কই ভূত, মার মার, ঠ্যাং ভেঙে দে। সাহস পেয়ে আমিও যোগ দিলুম ওদের সঙ্গে। নল পেরিয়ে মারমুখী ভিড় হলাহল ঘরের সামনে যেতেই দড়াম করে দরজা বন্ধ হয়ে গেল। হারিকেনের আলোও নিভে গেল। এতে মারমুখী লোকগুলো আরও রেগে গিয়ে দরজায় লাথি মারতে থাকলো। লাথির চোটে দরজা মরমর করে ভেঙে পড়ল। লোকগুলো কই কই ভূত কই, মার মার, ঠ্যাং ভেঙে দে বলে ঢুকলো ঘরে। টর্চের আলোয় কাকেও কোথাও দেখা গেল না। একটা দল নিয়ে আমি আর রঘুনাথ কিচেনে ঢুকলাম, আর একটা দল বাড়ির চারপাশে খুঁজতে বেরোলো, কিন্তু পঞ্চভূতের পাত্তা পাওয়া গেল না। কিচেন ডাইনিং টেবিলে 6টা কাপ দেখতে পেলাম। 5টা কাপের চায়ের তলানিও পড়ে আছে। একটা কাপ চায়ে ভর্তি। এই কাপটা মনে হয় আমার। রঘুনাথ বলল, মানুষের ভয়ে ভূতগুলো পালিয়ে গেছে দেখছি। একজন তাগড়াই চেহারা লোক তার লাঠিটা রঘুনাথকে দিয়ে বলল, এটা ঘাতের কাছে রেখে দিও রঘুদা, আমরা যাই। ফের যদি কোনো রকম ঝামেলা হয় তো খবর দিও। বাড়ির চারিদিকটা ঘোরা খোঁজাখুঁজি করছিল তারা। তারা হল ঘরে ফিরে এসে বলল, পালিয়ে গেছে। তাদের একজন দেশলাই জেলে লণ্ঠনটাও আগিয়ে দিল আমাদের কাছে। তো বন্ধুরা, তোমাদের এই ঘটনাটি ঠিক কেমন লেগেছে তোমরা প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি তোমাদের সাথে এরকম কোনো রকম ঘটনা ঘটে থাকে তো তোমরা অবশ্যই আমাদেরকে জিমেল করতে পারো। আমি জিমেল অবশ্যই কমেন্টে কিন্তু দিয়ে দিয়েছি, সবাই প্লিজ একটু চেক করে নেবে। আর তোমাদের মতামত জানাতে কিন্তু ভুলবে না।